সে একটা ছোট্ট পরিবার, দুজনের পরিবার, ছোট্ট বলা যেতে পারে টোনাটুনির পরিবার বলতে পারে। এ ধরনের পরিবারে তার মাসিক খরচ হয় 1200 টাকা, সেটা বেড়ে গিয়ে উনি দিতে শুরু করেছেন 4000 টাকা। এই সমস্যাটা কিন্তু একজন ভোক্তার না, ঢাকা শহর কেন্দ্রিক এই সমস্যা অনেকেই বলেছে। আন্তর্জাতিক যে বিলগুলো হয় সেটা আমরা ইন্ডিয়ান ওয়েবসাইটে পাই, কিন্তু বাংলাদেশের ওয়েবসাইটে সেই সংক্রান্ত ডকুমেন্ট আমরা একেবারেই দেখি না। যে তার বাসায় গত মার্চে যত দিত, মার্চে 23-তে যা দিত, মার্চ 24-এ এসে কতটুকু বেশি দেয়। সে একটা ছোট্ট পরিবার, দুজনের পরিবার, ছোট্ট বলা যেতে পারে টোনাটুনির পরিবার বলতে পারে। এ ধরনের পরিবারে তার মাসিক খরচ হয় 1200 টাকা, সেটা বেড়ে গিয়ে উনি দিতে শুরু করেছেন 4000 টাকা। কিন্তু উনি ওনার বাসায় এমন নতুন কিছু উনি এই 1 বছরে নতুন ইকুইপমেন্টস আনেননি। যদি আনতেনও তাও 1200 টাকাটা 4000 টাকা হওয়ার কথা। এমনকি ওনার বেশ কিছু ভুতুরে বিলও ওনাকে ক্লেম করা হয়েছিল 40,000 টাকা, যেগুলো উনি পরে এগুলো ডকুমেন্টস উনি সাবমিট করেছেন। এখান থেকে প্রশ্ন উঠে যে এই সমস্যাটা কিন্তু একজন ভোক্তার না, ঢাকা শহর কেন্দ্রিক এই সমস্যা অনেকেই বলেছেন। এটার কারণ কি? এবং অনেকে এটা বলছেন যে এর মাধ্যমে কি এক ধরনের টাকা তুলে নেওয়ার কি প্রবণতা, অনৈতিকভাবে কি সিস্টেম থেকে টাকা তুলে নেওয়ার কি কোনো উদ্যোগ? এটা সরকারের রাজস্ব ঘাটতি, বিদ্যুতের রাজস্ব ঘাটতি, প্রচুর পরিমাণে তার দিতে হচ্ছে, ভর্তুকি দিতে হচ্ছে, টাকা অভাব, সে কারণে কি এই কাজটি করা হচ্ছে? বলা হয়েছিল যে না, এই ধরনের ইকুইপমেন্টস গুলোতে নাকি কোনোভাবে টুইস্টিং করার কোনো সুযোগ নেই। আমরা মনে করি যে একটি স্বাধীন একটি ছোট কমিটি করে দিয়ে, যাতে এই যে প্রিপেড মিটার সংক্রান্ত যে ধরনের বিল সংক্রান্ত যে অনিয়মটি ফুটে উঠেছে, এটি দরকার, এটি তদন্ত দরকার এবং তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার রয়েছে। স্বচ্ছতা এবং জবাবদিহিতার সংস্কারের জায়গায় যদি পাবলিক ডোমেইনে থাকার কথা, বা আন্তর্জাতিক যে বিলগুলো হয় সেটা আমরা ইন্ডিয়ান ওয়েবসাইটে পাই, কিন্তু বাংলাদেশের ওয়েবসাইটে সেই সংক্রান্ত ডকুমেন্টস আমরা একেবারেই দেখি না। আমরা মনে করি যে এই ধরনের কন্ট্রাক্ট রিলেটেড কার সাথে কি মূল্যে হয়েছে, এই সমস্ত কন্ট্রাক্ট গুলো যেগুলো আগে হয়েছে, এই তথ্যপাত্রগুলো কিছুটা উন্মোচন দরকার, এবং সেই জায়গাতে আরো কম মূল্যে কেউ বিডিং দিয়েছিল কিনা এবং সেটাকে এড়িয়ে গিয়ে এই ধরনের বাড়তি মূল্যে ক্রয় করা হয়েছে কিনা, এই বিষয়গুলো আসলে জানবার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। কেননা ক্যাপাসিটি পেমেন্ট শুধু বাড়তি এই যে ভর্তুকি যেটি দেওয়া হয়, মনে রাখবে ভর্তুকি দেওয়ার একটা কারণকে আমরা প্রায়শই বলে থাকি, একটা কারণ বলে থাকি হলো বাড়তি চাহিদা, সরি বাড়তি ক্যাপাসিটি। কিন্তু আরেকটা কারণ রয়েছে এই ভর্তুকি, সেটা হলো এই যে বিডিং, যে কন্ট্রাকচুয়াল যে বিডিং হচ্ছে বাড়তি দামে, এই বাড়তি দামে কন্ট্রাকচুয়াল বিডিং এর দায়ভারও কিন্তু সরকারকে নিতে হচ্ছে। এই জায়গাতে যদি এটা কম্পিটিটিভ প্রাইসে হতো তাহলে কিন্তু আরো সাশ্রয় হতে পারতো, সরকারের ভর্তুকি জনিত চাপ আরো কম হতো বলে আমাদের কাছে মনে হয়। আমরা এখানে বেশ কিছু টেবিল তুলে ধরেছি এবং সেখানে আমাদের কাছে মনে হয়েছে যে এক সময় বিপিসি, পার্টিকুলারলি বিপিসির ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ যথেষ্ট মাত্রায় অস্বচ্ছতা রয়েছে এবং বিপিটিভির ক্ষেত্রে অব্যাহত তার লস বাড়ছে, সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। পেট্রোবাংলা যদিও লাভের ভিতরে রয়েছে, কিন্তু এই জায়গাটিতে আমাদের প্রশ্ন যে পেট্রোলিয়াম মূল্যে যদি সঠিকভাবে করা হয় তাহলে যে পরিমাণ লাভ সে তার হাতে রাখছে তার থেকে আরো এটিকে সাশ্রয়ী ভাবে ভোক্তা পর্যায়ে এটিকে দেবার, জ্বালানি দেবার সুযোগ রয়েছে বলে আমাদের কাছে মনে হয়। আমরা মনে করি যে এই সমস্ত ফাইন্যান্সিয়াল রিপোর্ট গুলোকে স্বচ্ছতার সাথে এটিকে দেখা দরকার। একই সাথে ছোট্ট করে দুর্নীতির বিষয়টাও বলি। আগে যে এগুলো এর আগত ত্রুটি, এগুলো হচ্ছে প্রক্রিয়াগত ত্রুটি, কিন্তু এই ধরনের প্রক্রিয়াগত ত্রুটির মাধ্যমে আসলে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে ব্যাপক ধরনের আসলে একটা ধস হয়েছে, কিন্তু দুর্নীতির বিষয়টাও কিন্তু এড়িয়ে যাওয়া যায় না। আপনারা মাঝে মাঝে কিছু কিছু রিপোর্ট করেছেন, আপনারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বালিশকাণ্ড নিয়ে রিপোর্ট হয়েছে, আপনারা বড়পুকুরিয়ার কয়লার মূল্য নিয়ে, কয়লা বাইরে বিক্রি করে দেওয়া এবং তার মাধ্যমে কেউ কেউ সুবিধাপ্রাপ্ত হওয়া, সেটা নিয়ে হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টের জন্য যে সমস্ত ইকুইপমেন্ট কেনা হয়েছে সেগুলো 5 থেকে 18,000 টাইমস বেশি দামে কেনা হয়েছে। এই যে স্বাভাবিক প্রাইসের চেয়ে উচ্চ মূল্যে কেনা এবং তার মাধ্যমে কেউকে সুবিধা দেওয়া, এই ইনফ্লেটেড প্রাইস, এবং বলা হচ্ছে এগুলো নাকি স্পেশাল অর্ডার, অর্থাৎ এগুলোকে এর মাধ্যমে সুবিধা দেওয়া হয়েছে। এগুলো কার জন্য, কার সাথে? সুতরাং সেই বিষয়টাও গুরুত্বপূর্ণ। তবে আপনাদেরকে আমি অনুরোধ করব, এটিকে আবার হুট করে দুর্নীতি, জ্বালানি খাত দুর্নীতির রিপোর্ট আকারে যাতে পুরো রিপোর্টগুলোকে আপনারা আবার স্টোরি করবেন না। তার কারণ হচ্ছে দুর্নীতি একটা অংশ, কিন্তু তার থেকে অনেক বড় অংশ হচ্ছে প্রক্রিয়াগত বিভিন্ন ভাবে যে অ্যানোমালি গুলো হয়েছে, তার মাধ্যমে সরকারের যে অর্থ ক্ষয়, রাজস্ব ক্ষয় এবং ভোক্তার যে দায়ভার, সেটি অনেক বেশি হয়েছে।
সেটিও আপনারা মাথায় রাখবেন। আঞ্চলিক এবং আন্তর্জাতিক যে সহযোগিতা, সেই জায়গাটি একটু ছোট্ট করে আপনাদের কাছে বলতে চাই। আমাদের কাছে মনে হয়েছে যে নতুন অন্তর্বর্তী সরকারের আমলে আঞ্চলিক এবং আন্তর্জাতিক যে সহযোগিতা কাঠামো জ্বালানি বিদ্যুৎ খাতে, সেখানে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। আমাদের কাছে প্রথম যে মনে হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নীতিগতভাবে অন্তর্বর্তী সরকারকে তারা সহযোগিতা করতে চান, সেটি তারা বলেছেন, এবং সেই আলোকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে জ্বালানি বিদ্যুৎ খাতে যে সহযোগিতা, এটা আরো বাড়তে পারে বলে আমাদের কাছে মনে হয়। তবে এই বৃদ্ধির জায়গাটি আমরা একটু সতর্কভাবে দেখতে চাই। এই বৃদ্ধির জায়গাটি যতটা কিনা এনার্জি ইফিসিয়েন্সিকে প্রমোট করবে, ততটা যেন আবার এলএনজি কে না প্রমোট করার জন্য হয়। আমাদের ভয় হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জ্বালানি সহযোগিতা যেন আবার এলএনজি কে প্রমোট করার জন্য নতুন আরেকটা চাপ যেন আমার উপর না তৈরি হয়, সেটি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে হ্যাঁ, তারা অভ্যন্তরীণ গ্যাস এক্সপ্লোরেশনে তারা যাতে বিডিং গুলো হয় আগামী দিনে অফশোর, সেখানে তাদের কোম্পানিগুলো আগেও আগ্রহ দেখিয়েছে। আগামীতে এই বিডিং গুলো শুরু করা দরকার, অফশোর বিডিং গুলো, যাতে করে আন্তর্জাতিক কোম্পানিগুলো যাতে এখানে কম্পিটিটিভ প্রাইসে অংশগ্রহণ করতে পারে, সেটি জানা দরকার। তবে আমরা মনে করি যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমাদের নবায়নযোগ্য জ্বালানি বা জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে একটা নতুন সুযোগ তৈরি হবে। এবং যে আপনারা জানেন যে বাংলাদেশের সাথে পূর্বেকার গভর্নমেন্টের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের যে কোঅপারেশন চুক্তিকে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে, যেটির অধীনে প্রায় 477 মিলিয়ন ইউরো এই নবায়নযোগ্য জ্বালানি অবকাঠামো তৈরিতে দেওয়ার কথা ছিল, সেটি বন্ধ হয়েছিল। আমরা প্রত্যাশা করছি যে আগামী দিনে কিছুদিনের ভিতরে এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের এই সহযোগিতা কাঠামোটি নতুন করে আবার আলোচনার মুখ দেখতে পাবে। এবং একই সাথে শুধু এই অর্থের ভিতরেই না, যেহেতু এই অন্তর্বর্তী সরকারের প্রধান বৈশ্বিক পর্যায়ে একজন নবায়নযোগ্য জ্বালানির একজন বড় উদ্যোক্তা, বড় প্রমোটার, তার আলোকে আমরা মনে করি যে এই টাকার ভিতরেই থাকে। আমরা প্রত্যাশা করছি যে আগামী দিনে কিছুদিনের ভিতরে এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের এই সহযোগিতা কাঠামোটি নতুন করে আবার আলোচনার মুখ দেখতে পাবে। এবং একই সাথে শুধু এই অর্থের ভিতরেই না, যেহেতু এই অন্তর্বর্তী সরকারের প্রধান বৈশ্বিক পর্যায়ে একজন নবায়নযোগ্য জ্বালানির একজন বড় উদ্যোক্তা, বড় প্রমোটার, তার আলোকে আমরা মনে করি যে এই টাকার ভিতরেই থাকবে না, আরো বড় অঙ্কের অর্থ আগামী দিনে নবায়নযোগ্য জ্বালানিকে প্রমোট করতে এই দেশে আসবার সুযোগ তৈরি হবে। জ্বালানি সংক্রান্ত চুক্তির ক্ষেত্রে কিছু আনসার্টেনিটি, অনিশ্চয়তা রয়েছে। তবে সেটি কতটুকু অনিশ্চয়তার ভিতরে থাকবে বা কতটুকু সামনের দিকে যাবে, এটি নির্ভর করছে আগামী দিনে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কিভাবে উত্তরণ ঘটে তার উপরে। একই সাথে আমরা মনে করি যে চীনের সাথে যে সম্পর্ক, এটি স্বাভাবিক থাকবারই সুযোগ রয়েছে। একই সাথে জাপানের সঙ্গেও তাই, সেটি অব্যাহত থাকবে। মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, তারপরে এএফবি, ফ্রেঞ্চ ব্যাংক যেটি এআইআইবি, এডিপি, এদের সঙ্গে আমাদের মনে হয় যে সম্পর্ক নতুন উচ্চতায় যেতে পারে এই সরকারের সময়কালে। তবে এটা ঠিক যে বর্তমান সরকারের বৈদেশিক লেনদেনের পরিস্থিতি যতটা নাজুক, তাতে করে বৈদেশিক লেনদেন বা বৈদেশিক ঋণ প্রাপ্তি বন্ধ হতে পারে বা স্রোত হতে পারে, এরকম কোনো উদ্যোগকে উনি হয়তো সচেতন ভাবে চেষ্টা নাও করতে পারেন। কেন তিনি চাইবেন যে বৈদেশিক অর্থ প্রাপ্তিটি যেন অব্যাহত থাকে, সেটি যেন কোনো ধরনের নীতিগত অবস্থানের জন্য যাতে এই ধরনের অর্থ প্রাপ্তি, ঋণ প্রাপ্তি যাতে বাধাগ্রস্ত না হয়, সেটিও আমার মনে হয় যে তিনি মাথায় রাখবেন। তবে যেটা আমরা আশা করব, অন্তর্বর্তী সরকারটা আগামী দিনের পার্টনারশিপের ক্ষেত্রে তিনি যাতে নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক অবকাঠামো উন্নয়নে যাতে ঋণ সহযোগিতা, গ্র্যান্ট, ফাইন্যান্স, এগুলো যাতে প্রাধিকার পায়, সেই বিষয়টিকে তারা যাতে গুরুত্ব দেয়। ন্যাশনাল ডাটাবেজে পাবলিক ডোমেইনে যদি থাকতো, তাহলে আমরা এগুলো খুব সহজভাবেই ক্যালকুলেট করতে পারতাম। কিন্তু আমরা যতদূর জানি যে বিদ্যুৎ খাতের প্রকল্পগুলোর যত ধরনের ডকুমেন্ট, এগুলো মোস্ট সিক্রেট ডকুমেন্ট হিসেবে মন্ত্রণালয়ের ভিতরে থাকে এবং এগুলো থেকে মূল্যায়ন করার সুযোগ থাকে না। যেমন প্রথমত হচ্ছে প্রতিযোগিতা, যখন কুইক ইনভেস্টমেন্ট অ্যাক্টের অধীনে যখন বিদ্যুৎ কেন্দ্র দেওয়া হয়, তখন আসলে প্রতিযোগিতামূলক মূল্যের কত কমাতো সেটি পাওয়াটা ডিফিকাল্ট। কিন্তু এতটুকু অন্তত পাওয়া যেত যে অন্য যারা ওই বিডিংটাতে অংশ নিয়েছে তারা কে কত কোট করেছে এবং সেই কোটকে কি যুক্তিতে দেওয়া হয় নাই এবং সেইটিকে কতটুকু সাশ্রয় করা যেত।
কিন্তু এই তথ্যপত্রগুলো কোনোটাই আমরা জানি না যে কোন বিদ্যুৎ কেন্দ্র দেওয়ার ক্ষেত্রে কেন। এতটুকু মাঝে মাঝে ইঙ্গিত পেয়েছি যে দেশীয় এবং আন্তর্জাতিক বেশ কিছু প্রতিষ্ঠান আমাদের বলেছে আমরাও দিয়েছিলাম কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি, এবং আমাদের প্রাইস ওনাদের চেয়ে কম ছিল তাও আমাদেরকে দেওয়া হয়নি। কিন্তু এগুলো সবই রিউমার, অ্যানেকডোটস, এগুলোকে আমরা ব্যবহার করতে পারি না। ফলে এই যে আপনি বলছেন যে কি পরিমাণ কত টাকা সাশ্রয় হতো, দুর্ভাগ্যজনকভাবে সেটি আমরা করতে পারিনি। কিন্তু এখন আমাদের সময় এসছে, এখন অন্তত আমরা জ্বালানি উপদেষ্টা রয়েছেন তার কাছে অনুরোধ করব যে এই অ্যাক্টের অধীনে যতগুলো কন্ট্রাক্ট হয়েছে সেই কন্ট্রাক্টগুলোর ক্ষেত্রে কি পরিমাণ আসলে কম্পিটিটিভ প্রাইসে যাবার বা অল্টারনেট প্রাইস যেগুলো ছিল সেখানে পুনর্মূল্যায়নের সুযোগ ছিল কিনা সেটি দেখা। তবে মনে রাখা দরকার এক্ষেত্রে সেটি হচ্ছে যে এগুলো যেহেতু আইনি চুক্তি, সুতরাং এগুলোকে আবার অ্যাবলিশমেন্টের কথা আমরা সেটুকু অন্তত হিসেব করা যেতে পারে। আমরা ইন্ডিকেটর হলো আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত এস্টিমেট রয়েছে তাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। জ্বালানি খাতে একটা বিদ্যুতের মূল্যায়নের একটা উৎপাদন ব্যয় দাঁড়াতে পারে এবং তার সমস্ত ব্যয়গুলোকে হিসেব করা হয়।